এখনই আসবো, 2 মাস পরে আসবো, ডিসেম্বরে আসবো, নাকি 27শে ডিসেম্বরে আসবো? এটা আসলে তো বলা মুশকিল এখন। এই মুহূর্তে একদম এক্সাক্ট টাইম ফ্রেমটা বলা মুশকিল, বাট আমি আশা করছি যে বাই এন্ড অফ দিস ইয়ার আসতে পারবো। সেটা অক্টোবর হোক, নভেম্বর হোক, ডিসেম্বর হোক। ফেসবুকে সাকিবকে দেশে ফেরানো ও দলে ফেরানোর সুযোগ না দেওয়া যে সঠিক সিদ্ধান্ত ছিল, সেটিকে একটি কৃতিত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখাতে চেয়েছেন। এই সপ্তাহখানেক আগে আমরা আবার আপনার একটি ভিডিও বক্তব্য দেখলাম, যেখানে আপনি বলেছেন সাকিব আল হাসানের পাসপোর্ট জটিলতা নিরসনে আপনি সহায়তা করেছেন। সাকিব আল হাসানকে নিয়ে আপনার দুটি বিপরীত অবস্থান কিনা এইটা না ফেরানো নাকি পাসপোর্ট জটিলতা নিরসন করা, কোনটা আসলে ক্রেডিট বা কোনটা ডিসক্রেডিট? জনাব আসিফ সজীব ভাই। এখানে মানে এটা আমি বারবার প্রশ্নটা আসে এবং বারবারই বলছি। যখন আমি দায়িত্ব নেই এবং বোর্ডটা একটু রিকনস্ট্রাক্ট হয় এবং তারা যখন কাজ শুরু করে, আমি নামই বলি যে একজন ডিরেক্টর আছেন নাজমুল আবদিন ফাহিম ভাই, ওনাকে ফাহিম স্যার বলে সবাই ডাকে। তো সাকিব আল হাসান ওনারই খুব পছন্দের শিষ্য আর কি। তো উনি পুরোটা প্রসেস শুরু করেছিলেন, একটা রিকনসিলিয়েশন প্রসেস। এটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা দেখেছি। এবং এই প্রসেসটাতে সাকিব আল হাসান নিজেও একমত ছিলেন এবং তিনিও এই প্রসেসটাতে আসছিলেন। আপনার মনে পড়ে কিনা, সাকিব আল হাসান স্টার্টের দিকে তিনি একটা পোস্ট করেছিলেন, তার যে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার অবস্থান সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে, এবং সেই পোস্টটা কিন্তু এই প্রসেসেরই অংশ ছিল। এবং নাজমুল আবেদিন ফাহিম ভাই তিনি পুরো প্রসেসটা করছিলেন, এবং আমারও একটা গুডউইলের জায়গা ছিল যে তিনি বাংলাদেশের সেরা অলরাউন্ডার এবং তার অ্যাটলিস্ট অবসরে যাওয়াটা বিশ্বের সেরা অলরাউন্ডার, বিশ্বের সেরা অলরাউন্ডার, ইয়েস, বাংলাদেশের সেরা ক্রিকেটার। তো তার অবসরে যাওয়াটা অ্যাটলিস্ট বাংলাদেশের একটা খেলার মধ্য দিয়ে হতে পারে, এবং সেটা একটা প্রসেসের মধ্য দিয়ে। যেহেতু মানুষের অনেক কোশ্চেন আছে, সরকারের প্রথম দিকে তাকে দেশে না ফেরানোর জন্য আন্দোলনও হয়েছে, মিরপুরে অনেক ধরনের দাবি দেওয়া হয়েছে, এবং এই জন্য একটা প্রসেসের মধ্য দিয়ে সেটা করা, এবং সেটা বিসিবি একটা প্রক্রিয়ার মধ্যে ছিল। কিন্তু এই প্রক্রিয়াটা শেষ পর্যন্ত সাকিব আল হাসানের দিক থেকেই ভঙ্গ করা হলো। তিনি ওই প্রক্রিয়াটা কন্টিনিউ করলেন না, বরং তিনি আওয়ামী লীগকে এন্ডোর্স করাটাকেই উনি বেছে নিলেন। ফলশ্রুতিতে এই প্রক্রিয়াটা কিন্তু আর কাজ করে না, এবং এই প্রক্রিয়াটা শুধু যে আমি চাইলে বা বিসিবি চাইলে সম্ভব তা না, কিন্তু ওনার নামে যে মামলা আছে বা দুদকে বা হচ্ছে ইয়াতে যা আছে সেটা তো করতে হবে। আমার মনে হয় যে আপনি সাকিব আল হাসানকে আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়া বা শেখ হাসিনাকে জন্মদিনে উইশ করাটা হয়তো আপনি বলতে চাইছেন, কিন্তু সাকিব আল হাসান কিন্তু আসলে ওয়েট করেছিলেন, এবং আমরা তখন শুনেছি যে আপনি এটাকে বাধা, মানে জনাব আসিফ মাহমুদ সজীব ভাইয়া চাইলেই, ক্রীড়া উপদেষ্টা চাইলেই সাকিব দেশে ফিরতে পারবেন বা দেশে থেকে অবসর নিতে পারবেন, যেটাই উনার একটা চাওয়া ছিল। ওইটার ক্ষেত্রে আপনি একমাত্র বাধা ছিলেন। পরে আমরা দেখলাম যে আপনি ওটা ক্রেডিটও নিচ্ছেন যে হ্যাঁ আমি বাধা ছিলাম। তো আপনি কি এই বাধাটা, মানে সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ থাকলে বা জনগণ থাকলে সেইটা তো আলাদা কথা, কিন্তু আপনি বাধাটা হয়ে কি আসলে, মানে আপনি কি মনে করেন আপনি ঠিকই করেছিলেন? মানে এটা আমি চাইলে যদি, আমি এখন তো বিএনপি সরকার চাচ্ছে, বিএনপি সরকারের 3 মাস হতে চললো, পারছে না কেন? আমি চাইলে যদি সম্ভব হতো তাহলে তো হতো না। আপনি বলছেন আর কি, আপনি বলছেন যে এটা আপনি তাকে আটকে খালেদ ভাই, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই, আমি চাইলেও গিয়ে কারণ আমি একটা মামলা থাকলে ওইটা উইথড্র করতে কোর্টকে বলতে পারবো না, ওকে, বা তাকে ওইটা থেকে আপনি এই যে দেখেন বিএনপি চাচ্ছে, বিএনপি সরকার চাচ্ছে, আমরা দেখছি গুডউইল আছে, কিন্তু বিএনপির ক্রীড়া প্রতিমন্ত্রী তিনিও বলছেন যে মামলার বিষয়টা সাকিব আল হাসানকেই ডিল করতে হবে, ম্যানেজ করে আসতে হবে। এটাও আমারও এটাই পজিশন ছিল একটা সময় পর্যন্ত, কিন্তু যখন আমি দেখলাম তিনি আওয়ামী লীগের রাজনীতিটাই করতে চান, যেটা তিনি এখন বলছেন ঘোষণা দিয়ে, তিনি একটা নিষিদ্ধ সংগঠনের রাজনীতি করতে চান, সেইটা করার সুযোগ, তাকে খেলতে দেওয়ার সুযোগ দেওয়াটা, যদি আপনি বলেন আমার দায়িত্ব ছিল, ঠিক আছে ছিল, কিন্তু তাকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেওয়াটা দেশে এনে, দ্যাট ইজ নট মাই ডিউটি, বা এটা করাটাও একটা অপরাধ হবে বাংলাদেশের বিদ্যমান আইনে। সাকিব আল হাসান আওয়ামী লীগের রাজনীতিটা করতে চেয়েছেন কিনা এটা অবশ্য আমি তার ফেসবুক পোস্টে বা তার জন্মদিনে এটাতে আমি বুঝি নাই। মানে তিনি রিসেন্টলি একটা সাক্ষাৎকারে ডেইলি স্টারকে বলেছেন যে তিনি রাজনীতিটাই করতে চান ফিউচারে। ওকে, আওয়ামী লীগের রাজনীতি করবেন কিনা সেটা বুঝি নাই আর কি, মানে আওয়ামী লীগের রাজনীতি করবেন কিনা, রাজনীতি করবেন সেটা বুঝছি আমি। এনসিপিও করতে পারে, স্পষ্টই বলছেন, আমি জানি না, তিনি স্পষ্টই বলেছেন যে, তিনি কিন্তু স্পষ্টই বলেছেন যে আমাদের দল তো এখন কার্যক্রম নাই, কার্যক্রম যদি আমরা শুরু করতে পারি তাহলে আমি রাজনীতি করব। তো এটা তো আওয়ামী লীগের কথাই বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি অত ভালো করে খেয়াল করিনি। যাই হোক, আরেকজন দর্শকের মতামত আপনাকে শোনাই। তিনি বলছেন যে এ ফ্লোটিং পাইরেট, খালেদ ভাই আপনি যে ডিজিএফআই আর ওয়াকারে ব্যাকআপে আর সিকিউরিটি মাঝে মাঝে এসে কি, আপনি যে ডিজিএফআই আর ওয়াকারের ব্যাকআপে আর সিকিউরিটিতে মাঝে মাঝে দেশে এসে উকিঝুঁকি মারেন, সেটা জ্যাকব মিল্টন ভাই এক্সপোজ করে দিয়েছেন। ভাই বাংলাদেশ আমার দেশ, আমি কদিন পরে আবার যাব, এর জন্য আমার এই মানে
However, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। সেটা হলো যে অনেকেই বলে থাকেন বাংলাদেশ যে এবার বিশ্বকাপটা খেলতে পারলো না এবং বিসিবি যে স্বাভাবিকভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না, বিসিবিতে খেলোয়াড়রা খেলা সিদ্ধান্ত করলো। আপনি তখন ক্রীড়া উপদেষ্টা ছিলেন না, ক্রীড়া উপদেষ্টা ছিলেন হচ্ছে আসিফ নজরুল। কিন্তু অনেকেই মনে করেন যে পুরো ব্যাপারটা মানে বিসিবিকে এক ধরনের সরকারের একেবারে কবজায় নিয়ে আসা। আজকে ফারুক আহমেদ, তো কালকে আমিনুল ইসলাম বুলবুল, পরশুদিন মানে আপনার আমি শুনেছি যে আপনি বিসিবি সভাপতিকে মানা করে দিয়েছেন যে আপনি কালকে চলে যাবেন কারণ আপনাকে আর আমার ভালো লাগছে না। এটা সম্ভব কারণ আপনি যেহেতু তাকে পরিচালক পদে বসিয়েছেন। আমিনুল ইসলাম বুলবুল সাহেবের সাক্ষাৎকার শুনেও আমার কাছে মনে হয়েছে যে উনি বিসিবি সভাপতি হয়েছেন কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাকে পছন্দ করেছেন, পিক করেছেন, হ্যান্ড পিক। এইটার ব্যাপারে আপনি আসলে কি বলবেন যে বিসিবিটাকে পুরোপুরি সরকারিকরণ আগেও আমরা দেখেছি, মানে আপনি প্রথম তা না, কিন্তু আপনার থেকে আমরা এটা আশা করেছিলাম কিনা বা আপনি এই দায়টা আসলে নিবেন কিনা, এবং খেলা যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারলো না এইটার দায়টাও অনেকে আপনাকে দেন যে বিসিবিটাই একটা ঝামেলার জায়গা ছিল। দেখেন, এখনো যদি আপনি বলেন বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলছে না, এটার দায় আমার, তাহলে বলতে পারেন। কিন্তু তখন আমি সরকারে ছিলাম না, তখন আসিফ স্যার ছিলেন মন্ত্রণালয়ের দায়িত্বে, এবং তখন আমার যতটুকু কথা হয়েছে বা আমার থেকে যারা পরামর্শ চেয়েছে আমি তাদেরকে বলেছি যে খেলাটা উচিত বাংলাদেশের, না হলে এটা বাংলাদেশের জন্য ক্ষতি হবে। এটা কিভাবে মিনিমাইজ করে খেলা যায়, আর যদি কোনোভাবেই পসিবল না হয়, এটা যেহেতু আমাদের একটা আত্মসম্মানের জায়গায় বিষয়টা চলে এসেছিল, এবং আমিও মনে করি ক্রিকেট ডিপ্লোমেসির জায়গা থেকে ভারতকেও একটা ধাক্কা দেওয়া প্রয়োজন ছিল যে ক্রিকেটে আপনি ভারত যা ডিসাইড করবে দ্যাট ইজ নট ফাইনাল। এবং এই যে এই ক্ষোভটা কিন্তু বাংলাদেশের একার না, এটা অস্ট্রেলিয়ারও আছে, এটা ইংল্যান্ডেরও আছে, এটা পাকিস্তানের তো আছেই, এবং আফগানিস্তানেরও আছে, বাকিদেরও আছে, যে ভারত ক্রিকেটের মধ্যে একা অভিভাবকত্ব, একা যে এক ধরনের পোদ্দারি করার স্বভাব, এটা তাদেরকে একটা ধাক্কা দেওয়া প্রয়োজন ছিল, এবং এর মাধ্যমে এটা হয়েছে বলে আমি মনে করি। সরকারিকরণের কথা আমি একটু বলি যে বিশ্ব বাজারে আসলে এই যে আইসিসি, ফিফা এদের মতো সংস্থাগুলি আসলে কিন্তু মূলত টাকাই নিয়ন্ত্রণ করে। মানে যেই দলে দর্শক বেশি, বিজ্ঞাপন বেশি, এইটা বেশি। একসময় অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের একদম কবজায় আইসিসি ছিল, এখন ইন্ডিয়াতে বিভিন্ন রকম টুর্নামেন্টের কারণে ইন্ডিয়া এখন কবজায়। কিন্তু সেইটা তো হচ্ছে বাণিজ্যিক বা আর্থিক একটা সিদ্ধান্ত। আপনি মন্ত্রণালয় চালিয়েছেন, আপনি আরো ভালো বলতে পারবেন। এই ক্ষেত্রে আপনি প্রসঙ্গটাতে আসছিলেন যে মানে এই বিসিবিকে একপাক্ষিক বা সরকারিকরণ করার ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি তখন এত বেশি জরুরি ছিল যে, বা আপনি হস্তক্ষেপটা যদি বলি, এবং সেই হস্তক্ষেপটা কেউ কেউ বলে থাকেন যে এই ভারতীয় আধিপত্যবাদ ঠেকানোর নাম করে বা অন্য কোনো নাম দিয়ে আপনি এটি করেছেন? না, দেখেন প্রসেসটা দেখেন। আপনি যখন ফারুক আহমেদ আসলেন তখন বিসিবিতে প্রেসিডেন্ট ছিল না, তো দায়িত্বরত উপদেষ্টা হিসেবে আমাকেই দেখতে হবে যে প্রেসিডেন্টটা কে হবেন এবং কিভাবে হবেন, প্রসেসটাও দেখতে হবে। আগের বোর্ডটা কিন্তু আমরা ভাঙতে পারিনি, বিএনপি সরকার এসে যদিও অনিয়মতান্ত্রিক ভাবে বোর্ডটা ভেঙে দিয়েছে, আগের বোর্ড কিন্তু আমরা ভাঙতে পারিনি। 15 জন ডিরেক্টর পালিয়ে গেছেন, 8 জন ছিলেন উপস্থিত, 10 জন ছিলেন, 2 জন পদত্যাগ করেছেন, আর 8 জন ছিলেন উপস্থিত। 8 জন দিয়ে আমাদের চালাতে হয়েছে। কারণ হচ্ছে এটা এটা সরকার করতে পারে না। চাইলে তখন আমরা এই যে এখন নিয়ম বহির্ভূত ভাবে যেভাবে ভাঙা হইলো, এই প্রসেসে তো যাওয়া যেত। তো আমরা এই বিসিবির স্বায়ত্তশাসনটা ধরে রাখার মধ্য দিয়েই রিফরমেশনটা করতে চেয়েছি। ফলে সরকারের যেই দুইজনকে মনোনয়ন দেওয়ার সুযোগ আছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে তখন বোর্ডের ডিরেক্টর করা হয়। বোর্ডের বাকি ডিরেক্টররা ভোট দিয়ে সেখান থেকে একজনকে প্রেসিডেন্ট করেন, এবং পরের বারও কিন্তু সরকারের যে মনোনয়নের যে সুযোগটা আছে সেটা কাজে লাগিয়েই কিন্তু পরের বারও বুলবুল সাহেবকে আনা হয়। তো কিন্তু এই যে সরকারিকরণ বা দলীয়করণ তো বলা যাবে না, কারণ আমার দলের বা আমার সম্পৃক্ত কেউই বোর্ডে আমার সময় আসতে পারে নাই বা আসার আগ্রহ দেখালেও আমি নীতিগত জায়গা থেকে, কারণ বিরাজনীতিকরণটা ছিল আমার একটা মোটো স্পোর্টসে ডিপলিটিসাইজেশন, সেই জায়গা থেকে কাউকে আসতে সাপোর্ট করি নাই, কিংবা কাউকে আসার ক্ষেত্রে আমি বাধা দিয়েছি বা তাদেরকে অনুৎসাহিত করেছি। সরকারিকরণের সেটা আমরা এই ডিউ সরকারের যতটুকু এখতিয়ার আছে সেই এখতিয়ারটা কাজে লাগিয়ে ডিউ প্রসেসের মধ্য দিয়ে সেটা করা হয়েছে। এটা এমন না যে বোর্ডের উপরে চাপিয়ে দেওয়া, জোর করা, এবং সেটা আইসিসির সাথে কমিউনিকেশনের মাধ্যমে প্রপার প্রসেসের মধ্য দিয়েই করা হয়েছে। এবং সরকারকে তখন ডিসিশন নিতে হতো, ডিসিশন না নিলে বোর্ড খালি পড়ে থাকতো, বোর্ডের প্রেসিডেন্ট পালিয়ে গেছে, প্রেসিডেন্ট পদত্যাগ করেছে, তো এটা তো থাকতে পারে না। আপনি যখন সরকারে থাকেন ইউ হ্যাভ টু গভর্ন, মানে ইউ হ্যাভ টু টেক ডিসিশনস। বিসিবির ইলেকশনটা মানে সর্বশেষ ইলেকশনটা যেটার ক্ষেত্রে উম, সেইটা সম্পর্কে আপনি আসলে কি বলবেন যে মানে বিসিবির ইলেকশনে যেটা
এইটা বিসিবির প্রথম ইলেকশন যেটা একদম 100% অ্যাজ পার বিসিবির কনস্টিটিউশন এন্ড আইসিসি গাইডলাইন অনুযায়ী হয়েছে। বিসিবিতে এর আগে একবারও আইসিসির গাইডলাইন এবং বিসিবির যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন অনুযায়ী ইলেকশন হয় নাই। এর আগে যতবার কাউন্সিলর আসছে, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগের জেলা সভাপতিকে কাউন্সিলর করে পাঠানো হয়েছে, বিএনপি যখন ক্ষমতা ছিল তখন বিএনপির জেলা সভাপতিকে কাউন্সিলর করে পাঠানো হয়েছে, যখন স্বৈরাচারের ছিল তখন তাদের পছন্দের লোককে না, কাউন্সিলর সেটাও করে নিয়মের পাঠানো মধ্যেই হয়েছে। করা হয়েছে, But- নিয়মের বাইরে না। মানে না, সেটা মানে আপনি যে নিয়মের মধ্যে করতেছেন, এইবারের সাথে সেটা নিয়মের পার্থক্য মধ্যে হচ্ছে যে করা হয় নাই খালেদ ভাই, যে নিয়মের মধ্যে করা সেটা হয়েছে। নিয়মের মধ্যে করা হয় নাই। কারণ আমি বলি, বিসিবির কনস্টিটিউশনে লেখা আছে যে আপনি স্পোর্টস কমিটির বাইরে কাউকে আপনি কাউন্সিলর করতে পারবেন না। তো যে জেলার সভাপতি আওয়ামী লীগের বা বিএনপির, সে তো স্পোর্টস কমিটির কেউ না, তো তাকে তো কাউন্সিলর করা হয়েছে, বাট সেটা কেউ চ্যালেঞ্জ করে নাই তখন, আর বা চ্যালেঞ্জ করার সাহস পায় নাই। বাট আমার সময় আমি অ্যাজ পার কনস্টিটিউশন কাউন্সিলর আনার চেষ্টা করেছি এবং সেখানেই প্রথম বিরোধটা তৈরি হয়েছে, যখন ডিসির সাথে পরামর্শ করে বা সুপারিশ করে বিএনপির একজন বড় নেতার নাম সেখান থেকে পাঠানো হইলো, যখন সেটা মন্ত্রণালয় অ্যাকসেপ্ট করলো না বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী, বা বিসিবি অ্যাকসেপ্ট করলো না তার কনস্টিটিউশনে যেটা আছে যে স্পোর্টস কমিটি থেকে পাঠাতে হবে, তখনই কিন্তু বিরোধটা তৈরি হয়। তখনই কিন্তু বিএনপি নেতারা রাগ করেন যে আমার ছেলের নামটা দিল, নামটা বিসিবি অ্যাকসেপ্ট করলো না, এটা আসিফ মাহমুদের জন্য হয়েছে। বাট এটা তো বিসিবির কনস্টিটিউশনে লেখা আছে যে আপনি স্পোর্টস কমিটির বাইরে কাউকে কাউন্সিলর হিসেবে অ্যালাউ করতে পারবেন না। আহ, এখন আপনার কথাটা যদি আমি, মানে আমি আপনার সব কথাই মানি, তো এইটাও যদি মানি, তাহলে কি এইটা যে বিসিবির মানে যেটা গঠনতন্ত্র, সেটা কি এমনভাবে করা কিনা যে যখন যারা ক্ষমতায় থাকবে, অর্থাৎ আপনি ক্ষমতায় থাকলে আপনার পছন্দের লোককে বিসিবি প্রেসিডেন্ট করতে পারবেন, আপনার পছন্দের লোকজনরে আপনার বিসিবি ডিরেক্টর করতে পারবেন, আপনার আমি যদি আপনাকে একটু মনে করা দিই যে জুলাই আন্দোলনে যেটা প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে নতুন বন্দোবস্ত করার কথা, সে রাষ্ট্র মেরামত করা, রাষ্ট্র সংস্কার করা, সেই ক্ষেত্রে আপনি বিসিবির ক্ষেত্রে তো আপনি এটা করেন নাই। মানে অ্যাবসলিউটলি জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনি হয়তো মানে আমি জানি না, মানে আপনার ইচ্ছাতে, মানে যারা যারা বিসিবির পরিচালক হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, সেটা স্রেফ আপনার ইচ্ছায় হয়েছে, মানে আর্গুমেন্ট হচ্ছে এরকম। খালেদ ভাই, আমার ইচ্ছা হলো আমার বাপ মামা চাচা কেউ হইতো না, তা তো আপনি পারবেন না, মনে করেন যে আপনি তো কারো একটা সামনে আনতে হবে। ইভেন ইভেন না না হইছে না, বাপ ছেলেরা হইছে না, বাপের দোয়া কমিটি হইছে না। আপনি দেখেন, আমি যখন ফারুক আহমেদ যখন আসেন, আমি ইভেন আপনি তামিম ইকবালকে যদি কখনো জিজ্ঞেস করার সুযোগ হয়, তাকে জিজ্ঞেস করবেন যে, তাকে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম কিনা যে ভাই, হু উইল বি দা বেস্ট চয়েস ফর বিসিবি নাও, এন্ড হি সেড ফারুক আহমেদস নেম, এন্ড আরো 10টা লোক যারা স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমি সিদ্ধান্তগুলো নিয়েছি। এটা কোনো অটোক্রেটিক ওয়েতে আমি ডিসিশনটা নেই নাই, স্টেক হোল্ডারদের সাথে প্রপার কাউন্সেলিং এবং আলোচনার মাধ্যমে ডিসিশনটা আমি নিয়েছি সে সময়। আর দেখেন, বিসিবিতে আমাদের সময় যে নির্বাচন হয়েছে, 25 জন ডিরেক্টর এসেছে, কারোর সাথে নট এ সিঙ্গেল পার্সন আমার ব্যক্তিগত সম্পর্ক, পূর্ববর্তী সম্পর্ক, কিংবা আমি এখন যে পার্টিতে আছি জাতীয় নাগরিক পার্টি, কিংবা জামায়াতে ইসলামী, আমাদের জোটের যে পার্টি আছে বা অন্যান্য পার্টি, কারো কোথাও থেকে একটা লোক আছে, একটা লোকও নাই এখানে। প্রপার স্পোর্টস অ্যাফিলিয়েটেড যারা, বাংলাদেশের প্রথমবারের মতো বাংলাদেশের কোনো এক্স ক্যাপ্টেন এবং পলিটিক্সের বাইরের কেউ আইসা বিসিবিতে প্রেসিডেন্ট হইতে পারছেন। এর আগে যারা আসছেন সবাই আসছে হচ্ছে এই যে রাষ্ট্রপতির ছেলে আসছিলেন, পাপন সাহেব যিনি ছিলেন, এর আগে বিএনপি থেকে লবি সাহেব ছিলেন, তিনি বিএনপির এখন এমপি। তো সবসময় রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন। প্রথমবার আমি প্রেসিডেন্ট, এই যে সিস্টেমের বিরুদ্ধে প্রথমবার আমি একটা প্রেসিডেন্ট সেট করেছি যে একজন খেলোয়াড়, একজন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি বিসিবিতে যাই হোক, প্রেসিডেন্ট সেটা হয়েছে। ঠিক করেছেন আপনি, মানে হিসাবে আপনার ঠিক করার কথা কিনা সেটা আমি বলতে চাইছিলাম। আপনি একজন মন্ত্রী, আপনি যদি এখন বিসিবির কে সভাপতি হবে সেটা ঠিক করে দেন। বিসিবির সিস্টেমটা তো হচ্ছে, গঠনতন্ত্রটা এরকম বলে যে ইন্ডিভিজুয়ালি পরিচালকরা নির্বাচিত হবেন, পরিচালকরা মিলে একজন সভাপতি বানাবেন, তাই প্রক্রিয়াটা অনুসরণ করা হ্যাঁ, পরিচালকরাই নির্বাচিত মানে করেছে। সেটা হচ্ছে যে আপনাকে দেখেন, আপনার যখন কথা ফারুক আহমেদ রাইট, ফারুক আহমেদকে ডিরেক্টর করা হলো, 10 জন পরিচালক কিন্তু ভোট দিয়েছেন, ভোট দিয়ে ফারুক আহমেদকে ডিরেক্টর থেকে প্রেসিডেন্ট করেছেন। বুলবুল আহমেদকেও, বুলবুল ভাইকেও যখন প্রথম আগে ডিরেক্টর করা হলো মিনিস্ট্রি থেকে মনোনয়ন দিয়ে, তারপরে কিন্তু তাকে ডিরেক্টর থেকে প্রেসিডেন্ট করেছে পরিচালকরা ভোট দিয়ে, এবং এটা ওই ডিউ প্রসেসের মধ্য দিয়েই হয়েছে। বাট আমার এগেনস্টে টাইট ছিল, ফলে তাদের এস্টাবলিশমেন্ট আছে, একটা সিন্ডিকেট আছে বিসিবিতে প্রচলিত, তারা 36 বছর ধরে বিসিবি চালাচ্ছে, 36 বছরের সিন্ডিকেট, বাবে চালায় তো ছেলে চালায়। তো তাদের এই সিন্ডিকেট যখন ভেঙে গেল, স্বাভাবিকভাবেই তাদের স্পোর্টস ইনফ্লুয়েন্সার বলেন, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সবাই তাদের সাথে, কারণ তাদের নিজস্ব স্বার্থ জড়িত আছে এখানে। তো ফলে তারা এটা এত আওয়াজ তুলছে যে আপনারও মনে হচ্ছে
যে এটা এই যে একটা পারসেপশন যে আসিফ না না মাহমুদ হ্যান্ডপিক না করে না 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 বসায় দিছে, আচ্ছা, হ্যাঁ এইটা তৈরি আমরা হয়েছে। আমরা আরো কিছু প্রসঙ্গ রয়েছে, সেই প্রসঙ্গে যাবো। শুধু আপনি একটি তথ্য আপনার জানা আছে কিনা, বিসিবি নাকি ঢাকায় মানে ইলেকশনের ঠিক আগে আগে ঢাকা ইউনিভার্সিটি ক্রীড়ার উন্নয়নে 2 কোটি টাকা দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি মাঠটা সংস্কার করার জন্য, এই কথা কি ঠিক? এটা কি আপনার জানা আছে? উম, না, এটা আমার জানা নেই। ওকে। আমি যতদূর জানতাম যে হুম। ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর পক্ষ থেকে সম্ভবত বিসিবি কে অ্যাপ্রোচ করা হয়েছিল এই ধরনের এবং কোনো অ্যাপ্রোচ করার করা জন্য, বাট হয়েছিল এবং সেখানে আসলে আলটিমেট ঠিক ইলেকশনের আগে আগে 2 কোটি টাকা দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, আপনি যেহেতু জানেন আচ্ছা না আচ্ছা। সেটা নিয়ে আমরা কথা বলতে মানে পরে নিশ্চয়ই আপনি যখন জানবেন তখন কথা বলবো। একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনি, যদিও এটা নিয়ে একটু আলোচনা হয়েছে কিন্তু তারপর আপনি একটু বলতে চাই, আপনারা একই ক্যাবিনেটে ছিলেন, আপনি এবং ডক্টর খলিলুর রহমান বা জনাব মাহফুজ আলম বা জনাব নাহিদ ইসলাম, তারা একই ক্যাবিনেটে ছিলেন। সেই সময় আমরা দেখতাম যে বিএনপি আসলে খলিলুর রহমান সাহেবের বিরুদ্ধে খুবই সোচ্চার। তারা আপনার পদত্যাগ যেমন চেয়েছেন, খলিলুর রহমান সাহেবের পদত্যাগও চেয়েছেন। আমরা দেখেছিলাম যে সেনাপ্রধান যিনি আছেন ওয়াকারুজ্জামান, তিনিও আসলে ঠিক প্রকাশ্য তাকে কথা বলতে শোনা যায় না, কিন্তু কেন একজন মানে নিরাপত্তা উপদেষ্টা হঠাৎ করে কোত্থেকে আসলো, তার অনেক সিদ্ধান্তই তারা পছন্দ করেন নাই। সেটা পাল্টাপাল্টি বিভিন্ন ধরনের প্রেস রিলিজ বা প্রেস নোট বা আর্মি থেকে যে এটা দেয়, এটার নাম জানি কি, ওইটা আহ, আরে বারে 3 বাহিনীর যে আইএসপিআর, আইএসপিআর আইএসপিআর তাদের 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 বিভিন্ন রকম বাণী বা এটাতে অনেক সময় বোঝা গেছে। হঠাৎ করে কি হইল, মানে আপনি মানে কি হইলো যে দেখা গেল যে এখন ওয়াকার সাহেব ও সেনাপ্রধান আছেন, খলিল সাহেবও খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে পররাষ্ট্র উপদেষ্টায় আছেন, এবং মানে আপনারা এটা আসলে কিভাবে দেখেন, মানে যে না, আমি এত যে, আমার পুরো এই প্রক্রিয়ার আমার পারসেপশনটা আমি বলতে পারি, মানে হোয়াট ওয়াজ ফ্যাক্ট এটা আমি হয়তো আচ্ছা পুরোপুরি তুমি আরেকটু না আগে জানতে থেকে পারি। বলেন, খলিল সাহেব ইন হ্যাঁ, করলো কেমনে আপনাদের ক্যাবিনেটে, ওয়ার্ড মানে এই নামটা কোত্থেকে আসলো? না, আমি এটা সম্পর্কে আসলে খুব স্বচ্ছভাবে আসলে জানি না আপনি কি এটা খলিল কিভাবে সাহেব অ্যাপয়েন্টেড হওয়ার উনি পরে এসেছেন। জানলেন যে নতুন একজন আহ, আসছেন এখানে? হ্যাঁ, উনি অ্যাপয়েন্টেড তো হয়েছিলেন নিরাপত্তা উপদেষ্টা, জি, নিরাপত্তা উপদেষ্টা অ্যাপয়েন্টেড না, হওয়ার উনি হয়তো পরে হাই জেনেছেন, অ্যাপয়েন্টেড হাই হওয়ার পরে জেনেছেন রিপ্রেজেন্টেটিভ যে, হ্যাঁ, হিসেবে। অ্যাপয়েন্টেড হওয়ার পরে হ্যাঁ, জেনেছেন যে এরকম একজন আসছেন। হওয়ার পরে আমি জানতে পেরেছি, কিন্তু আচ্ছা। আমার যেটা বিএনপি যখন থেকে এই যে আমাদের তিনজনেরই তো পদত্যাগ চাইলো, প্রথম মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং খলিলুর রহমান। বিএনপি এটা চাওয়ার পেছনে একটা বড় হিস্ট্রি আছে, আপনিও হয়তো জানেন যে খলিলুর রহমান তিনি 2001 সালের যেই তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং অনেক কথা শোনা যায়, আমরা শুনি যে তখন বিএনপির ক্ষমতায় আসার পেছনে ওনার একটা ভূমিকা এবং বিএনপির সাথে একটা বোঝাপড়া আছে, যেটা পরবর্তীতে আমরা দেখেছি যে তারেক রহমানের সাথে তিনি পরবর্তীতে বিভিন্ন বিদেশ সফরে তিনি ছিলেন 1 থেকে 6 এর যে টেনিওর বিএনপির সেই সময়টাতে। এবং ফলে তার ক্যাপাসিটি সম্পর্কে বিএনপির এক ধরনের ধারণা আছে, এবং হয়তো বিএনপি ভেবেছিল যে তিনি হয়তো তাদের এগেইনস্টে, বিএনপির এগেইনস্টে হয়তো কাজ করতে পারেন। সেই জায়গা থেকে তারা খলিলুর রহমান সহ আমাদের সকলের পদত্যাগ চেয়েছেন। কিন্তু পরবর্তীতে আসলে কি হয়েছে, কি ম্যাজিক হয়েছে এর মধ্যে আমি জানি না, যে আমরা ইভেন ইলেকশন না করা সত্ত্বেও পদত্যাগ করলাম। যার পদত্যাগ বিএনপি চাইলো তিনি এসে বিএনপির আসলে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। এবং ইভেন যেটা আমি একটু আগে বলছিলাম যে কিউরিয়াস এই যে পরিবর্তনগুলো সরকারের মধ্যে নির্বাচনের আগে, ইলেকশনের পূর্ব মুহূর্তে ডিসি এসপি এই প্রক্রিয়ার সাথেও তিনি আছেন, যেটা অনেকটা রহস্যজনক ছিল যে কিভাবে আছেন বা কি। তো এই সবকিছু মিলিয়ে এখন মনে হচ্ছে যে হয়তো কোনো একটা মেকানিজম হয়েছে সরকারের মধ্যে, যেটা পে অফ করেছে বিএনপি আফটার সরকারে আসার পরে, যেটা খলিলুর রহমানকে তারা পে অফ করেছে। আচ্ছা, আমি পরবর্তী প্রসঙ্গে যেতেছি যে এটা আসলেই আমার জন্য, একজন সাংবাদিকের জন্য এটা চিরকালের একটা, মানে যতক্ষণ পর্যন্ত এই মিস্ট্রিটা সলভ না হবে বা মিস্ট্রিটা সম্পর্কে আরেকটু কিছু যারা এটাতে নিয়োগ দিয়েছেন, মানে আমি যদি ডক্টর ইউনূস সাহেবকে জিজ্ঞেস করতে চাইতাম বা পারতাম যে আপনি তাকে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিলেন, রোহিঙ্গা বিষয়ক, তার রোহিঙ্গা বিষয়ক সাফল্য কি, উনি 12 তারিখে, আপনারা 12 তারিখ মানে আপনাদের সরকার, আপনি আগেই পদত্যাগ করেছেন, 12 তারিখে নির্বাচন হবে, উনি 9 তারিখে গিয়ে একটা সিগনেচার করে আসছেন একটা কি জানি বলে একটা চুক্তি, এগুলি কোনটা তার সাফল্য, যে সাফল্য দেখে মনে হইলো যে উনারে ছাড়া চলবে না, এগুলি আসলে জানার খুবই আগ্রহ হয় আমার না, সবসময়। এখানে আমার মনে হয় না খুব অফিসিয়াল কোনো সাফল্যের কারণে এটা হয়েছে, এটা ইন্টারনাল ডিলিংস এর কারণে হয়েছে, এটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, সেই অথবা জন্য এখানে হয়তো সেই দেশি জন্য বিদেশি সেই অনেকের জন্য আমি একটু ইন্টারেস্ট থাকতে পারে। উৎসটা জানতে চাইতাম যে মানে মানে উনি হঠাৎ করে ঢুকে পড়লেন, মানে আপনিও তো একজন ক্যাবিনেটের মেম্বার ছিলেন, আপনি কি ক্যাবিনেট বৈঠকে প্রথম তারা আবিষ্কার করলেন যে একজন নতুন আসছেন যিনি ক্যাবিনেট বৈঠকে অংশ নিচ্ছেন এবং যিনি না, ডক্টর উনি ইউনূসের উনি খুব ঘনিষ্ঠ? না, উনি ক্যাবিনেটে বসতেন না, উনি উপদেষ্টা পদমর্যাদায় ছিলেন। উনি ক্যাবিনেট বৈঠকে বসতেন? ক্যাবিনেটে
ক্যাবিনেটে শুধু তারাই বসতেন যারা হচ্ছে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা থাকার উনি সময় ওই বসেন নাই, মানে পরে তো ওনাকে না, যখন উনি নিরাপত্তা উপদেষ্টা উনি করা হলো, না ক্যাবিনেটে উনি বসেন উনি নাই। আমার আমার জানার মতে শুধু একদিন উনি ক্যাবিনেটে ছিলেন, আচ্ছা, একদম একদিন। লাস্টের দিকে। ওকে, আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটা পড়ি। খালেদ ভাই, ইন্টারিম গভর্নমেন্ট আর ডক্টর ইউনূস আপনাকে 4 আনা দাম দেয়নি বলে আপনার একটা পার্সোনাল গ্রাজ কথার মধ্যে স্পষ্ট ফুটে ওঠে। দয়া করে নিরপেক্ষ সাংবাদিকতা করবেন, সালাউদ্দিন সাহেবের সাথে চেয়ার শেয়ার করেন। আমি এটা নিয়ে দুইটা কথা বলতে চাই। এখানে একজন সাবেক উপদেষ্টা বসে আছে, ডক্টর ইউনূস সরকার আমাকে দাম দিয়েছে কি দেয় না এটা উনার সাথে আপনারা চেক করতে পারেন, ডক্টর ইউনূসের সাথেও চেক করতে পারেন যদি আপনাদের কোনো ক্ষমতা থাকে আর কি এটা বা তাকে রিচ করার। আর 2 নম্বর হচ্ছে সালাউদ্দিন সাহেবের সাথে আমি চেয়ার শেয়ার করি না, আমি এখানে এটা বলতেছি সালাউদ্দিন সাহেব আমার সাথে তার চেয়ার শেয়ার করেছেন। হয়, নেক্সট প্রসঙ্গে যাই। আমি ডিপ স্টেট নিয়ে একটু আপনাকে জানতে চাই যে ডিপ স্টেটটা মানে ডিপ স্টেট এই কথাটা আমরা অনেকভাবে অনেক রকম ভাবে শুনি। আরেকটা কিন্তু এই শোনাটায় একটা সাংঘাতিক মাত্রা মানে যুক্ত করেছে যখন আপনি বলেছিলেন যে ডিপ স্টেট চেয়েছিল ডক্টর ইউনূস সরকার যাতে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। এইটা আপনি স্বাধীনতা দিবসে আপনি একটা বক্তব্য বলেছেন, পরে অনেকবার আপনি অনেক প্রশ্ন করেছেন। আমি স্পেসিফিক প্রশ্ন করতে চাই, ডিপ স্টেট যদি চায় তাহলে আপনারা থাকলে মানে ডক্টর ইউনূস সরকার থাকতে পারলো না কেন? রাজি হয় নাই ডক্টর ইউনূস থাকতে? ডিপ স্টেট বা যাদেরকে আমি বুঝেছি তারা যে শর্তে চেয়েছিল সেই শর্তে সরকার রাজি হয় না, বা এই শর্তে সরকার রাজি হয় নাই। এবং এই যে এই থাকার অভিলাষটা আমার মনে হয় না এই সরকারের একটা বড় অংশের ছিল। এই যে 5 বছর থাকতে হবে, 6 বছর থাকতে হবে, একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, একটা সংস্কারের গভর্নমেন্ট থেকে গিয়ে একটা মানে অটোক্রেটিক গভর্নমেন্ট হয়ে উঠতে হবে, এই জিনিসটার অ্যাবসেন্স এই সরকারের মধ্যে ছিল, এবং কমিটমেন্ট ছিল টুয়ার্ডস সংস্কার, বিচার এবং ডেমোক্রেটিক ট্রানজিশন। ডিপ স্টেট বলতে আমরা যেটা বুঝি, ডিপ স্টেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ধরেন সামরিক বেসামরিক আমলারা, মন্ত্রীরা, সাবেক বর্তমান যারা আসলে ক্ষমতার সামনে নাই, দেশি পিছনে, বিদেশি। হ্যাঁ দেশি বিদেশি, ক্ষমতার সামনে নেই, ক্ষমতার পিছনে আছে। তো তারা শর্ত দিয়ে ডক্টর ইউনূসকে 2029 পর্যন্ত রেখে দিতে চেয়েছিল, এটাই আপনি বুঝাতে চেয়েছেন? হ্যাঁ, এবং তারা শর্তগুলি সবসময় কি ছিল? এবং যে শর্তগুলি ছিল ডক্টর ইউনূস সাহেব থাকবেন কিন্তু দেশ চালাবেন ওনারা। হ্যাঁ, যেটা 1/11 সরকারের সময় হয়েছে, কিংবা এখনো আমরা দেখছি যে বিভিন্ন কিছু তখন আমাদেরকে যে বিষয়গুলো করার জন্য বলা হয়েছিল সেই বিষয়গুলোই একটা সরকার যখন বর্তমান সরকার যখন করছে, তখন আমি এটাও বলেছি যে এই যে 2/3 পাওয়া, এটার সাথেও ডিপ স্টেটের সম্পর্ক আছে, এটার সাথেও ইঞ্জিনিয়ারিং এর সম্পর্ক আছে। এবং ফলে আমি যখন দেখি যে এই বিষয়গুলা আমাকে বা আমাদেরকে বলা হয়েছিল যে এইগুলো হইলে আপনারা থাকতে পারবেন, এগুলো যখন এই সরকার এসে করে,